দেশের সবচেয়ে বড় রামের মূর্তি পলাশবাড়ীতেই কেন নির্মাণ হচ্ছে? মাত্র ১ বছর আগে ২০২৫ সালে প্রতিষ্ঠিত মফস্বলের একটি মন্দিরের মতো এত পয়সা ও সামর্থ্য কারা যোগান দিচ্ছে? ইন্ডিয়ার হাই কমিশনারের সাথে এবং ইসকনের সাথে এবং দেশের জন্য হুমকি হিন্দুত্ববাদীদের সাথে এই মন্দিরের কেন যোগ? মন্দিরের এই কর্মকাণ্ডগুলো কি স্বাভাবিক না পৌত্তলিক আধিপত্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্য? এই বিশাল বিরাট মূর্তিগুলো বাংলাদেশের ৯৮% মুসলিম জনগোষ্ঠীর তাওহিদিবাদী সংস্কৃতির উপর সরাসরি চ্যালেঞ্জ নয় কি? গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর কোমরপুর গ্রামের একটি মন্দির, যার নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই মন্দির প্রাঙ্গণে ২৮ ফুট উঁচু একটি বিশালাকার শিবমূর্তি স্থাপন করা হয়েছে। বর্তমানে এখানে দেবদেবী আরও ১৪৪টি মূর্তি বানানোর প্রজেক্ট চলমান আছে। ২৮ ফুট উঁচু ও ৩ টন ওজনের যে বিশাল শিবের মূর্তি স্থাপন করা হয়েছে, নির্মাতাদের দাবি দেশের আর কোথাও এত বড় শিবের মূর্তি নেই। এই মূর্তি বানাতে এখন পর্যন্ত অপচয় করা হয়েছে ১৭ কোটি টাকা। এরপর এখানেই নির্মাণ করা হয়েছে ৫৩ ফুট উচ্চতার কৃষ্ণের মূর্তি। মন্দির সংশ্লিষ্টদের দাবি এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার কৃষ্ণের মূর্তি। ২০২৫ সালে ২৭শে নভেম্বর রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বাংলাদেশের অথবা বিশ্বের সবচেয়ে এই শ্রীকৃষ্ণের মূর্তি উদ্বোধন করেন। মন্দির সেবক টগর দেবনাথ বলেন, প্রতিদিন এ মন্দিরে ৩ থেকে ৪ হাজার মানুষ আসেন, এমনকি বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার অথবা বিশেষ দিনে ৩০ থেকে ৪০ হাজার মানুষ মন্দিরে আসে। তাদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। মন্দিরে বিনোদনের জন্য রয়েছে সুইমিং পুল এবং কৃত্রিম পাহাড় ও শিশু পার্ক। একটি হিন্দু বৃদ্ধাশ্রমের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। মন্দির কমপ্লেক্সটি মোট ১৩৮ শতক জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে এই মন্দির প্রাঙ্গণে নির্মাণ হচ্ছে দেশের সবথেকে বড় রামের মূর্তি। এ হলো হিন্দুত্ববাদীদের সেই রাম, যে রামের কথা বলে ইন্ডিয়াতে হাজার হাজার বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। অথচ বাংলাদেশে রামের পূজা হয় না বললেই চলে। এমনকি হিন্দুত্ববাদীদের রামকে ব্যবহারের প্রতিবাদে কলকাতায় হিন্দুদেরকে রামনবমী বর্জন করতে দেখা গেছে। রামকে উপজীব্য করে হিন্দুত্ববাদের আস্ফালনের একটি ছবি সংযুক্ত আছে। মন্দিরের গায়ে 5 পয়েন্টের স্টার সিম্বল দেখা যায়, যা বর্তমানে হিন্দুত্ববাদীদের নিকট জনপ্রিয় একটি সাইন, কারণ এটা ইহুদিদের 6 পয়েন্টের স্টার ডেভিডের সাথে মিল রাখে এবং যুদ্ধের দেবতা শিব সংশ্লিষ্ট কিছু বোঝায়। তো এই মন্দির কর্তৃপক্ষ দেশের সবথেকে বড় মূর্তি বানানোর জন্য রাম, কৃষ্ণ আর শিবকেই কেন বেছে নিল? এর উত্তর হলো, রাম হিন্দুত্ববাদীদের নিকট ঐক্যের সিম্বল। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করে যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তার আদর্শ রাজা বা বীর পুরুষ হলো রাম। কৃষ্ণকে হিন্দুত্ববাদীরা হিন্দু সংস্কৃতির রক্ষক হিসেবে চিন্তা করে। অন্যদিকে শিব হলো ধ্বংস ও যুদ্ধের প্রতীক। এই কৃষ্ণ, শিব এবং রামের অজুহাতে ইন্ডিয়াতে কত মসজিদ, মুসলিম স্থাপত্য ধ্বংস করা হচ্ছে তার কয়েকটা নমুনা দেখুন। 1000 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ, 500 বছরের পুরনো ঐতিহাসিক কামাল মাওলা মসজিদ, 1969 সালে আওরঙ্গজেব রহমতুল্লাহ নির্মিত জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ মসজিদ 1670 সালে নির্মিত, সম্বলের জামা মসজিদ 1526 সালে নির্মিত, আগ্রার ঐতিহাসিক সেলিম চিশতির দরগাহ জামা মসজিদ, উত্তরপ্রদেশের জৌনপুর আটালা মসজিদ, বাদাউন শামসি মসজিদ এবং 1223 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি ভারতের 3য় প্রাচীনতম এবং 7ম বৃহত্তর মসজিদ। এখানে 23,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। হিন্দুরা স্থানটিকে মহাদেবের অর্থাৎ শিবের মন্দির দাবি করে মামলা করেছে। রাজস্থানের আজমির শরীফ দরগাকেও হিন্দুরা তাদের মন্দির বলে দাবি করে। কর্ণাটকের মাঙ্গালুরু মালালি মসজিদ, তাজমহলের মালিকানা দাবি করেও বিভিন্ন আদালতে মামলা রয়েছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ে কথা বলি। 1 বছর আগে 25 সালে এই মন্দির যে ব্যক্তি প্রতিষ্ঠা করলো তার পরিচয় কী? সাধারণ হিন্দু
পুরোহিতদের থেকে বেশি দেবভক্ত বনে যাওয়া এই ব্যক্তির উদ্দেশ্য কী? তার সাথে ভারতের হাইকমিশনের এবং হিন্দুত্ববাদীদের এবং ৭১ টিভি ও সময় টিভির সম্পর্ক কী? ২২০০ কোটি টাকা খরচ করে যে ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করে তার নাম তাওহিদুল ইসলাম। মন্দিরের প্রতিষ্ঠাতা একজন মুসলিম, জেনে অবাক লাগছে। এবং এই মুসলিম পরিচয় দিয়ে এই ভাটপার এবং এক মুসলিম সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করেছিল। ২০২২ সালে যখন র্যাব তাকে গ্রেপ্তার করে তখন জানা যায় তার প্রকৃত নাম হরিদাস চন্দ্র তরণী দাস। বগুড়ার শিবগঞ্জের উতলি বাজারে তার বাড়ি। তার বাবার নাম গভীরনাথ। ক্লাস 6-এ পড়ার সময় হরিদাস ইন্ডিয়াতে যায়। সেখান থেকে সে হিন্দুত্ববাদের দীক্ষা নিয়ে ফিরে আসে। শেখ হাসিনার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করে। অনুমান করা যায় যে ফুলবাড়ি হরিদাসের মালিকানাধীন প্যারিস রিসোর্টকে ব্যবহার করে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। রয়ের টাইপিং চ্যানেলে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্ল্যাকমেইলিংয়ের সাথে সম্পৃক্ত, এই চক্রের সাথে এই ব্যাপারটাও সম্পৃক্ত। কেন সেকুলার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়? এই একটি মাত্র ঘটনা পর্যালোচনা করলে দেখুন যে পানি কতটুকু গড়েছে। এরকম একটা দেশ বিরোধী কাজ আরও বহু আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। যখন একটা আসপাড়া গায়ে ইন্ডিয়ার হাইকমিশনার আসতেছে তখন বিষয়টাকে সন্দেহ করা উচিত ছিল। তা না করে বরং ক্যামোফ্লেজ তৈরি করার মতো সময় দেওয়া হয়েছে এবং জনপরিসরে আলাপ না উঠলে এরকম স্পর্শকাতর একটা বিষয়ে সেকুলারদের কোনো সেন্স আদৌ তৈরি হতো না। এ সকল সেকুলারদের আত্মমর্যাদার সেন্স এতটাই বোতা। এর পিছনের মূল রহস্য যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যে এটা রংপুর বিভাগকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বা পায়তারা চলছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই চিকেন নেকের আশেপাশে রংপুর অঞ্চলে 3টি সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এখানে অনুমান করলে বোঝা যায় যে এই রংপুর বিভাগকে ইন্ডিয়ার দখলের একটা গভীর ষড়যন্ত্র এখানে কিন্তু চলছে। প্রশ্ন হলো এখন কী করবেন? সংকট উভয় দিকে। এই মূর্তিগুলো দেশের সকল মসজিদের মিনারার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। 99% মুসলিম জনগোষ্ঠী তাওহীদের বিশ্বাসের উপর। এটা কি পৌত্তলিক চটবাদ নয়? যদি ভেঙে দেওয়া যায় তাহলে এটা মিডিয়ার খোরাক হবে, ইন্ডিয়ার প্রয়োজন হবে না। আমাদের প্রথম আলো, ডেইলি স্টার ঘটনাগুলো ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের দ্বারা সংগঠিত মজলুমের সাথে সমান্তরাল করে প্রচার করবে। আর এভাবেই বৃহত্তর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠানের নেহেরু ডক্ট্রিন এবং গোল আকারের স্বপ্ন পা করে সামনে এগোবে। সেকুলার হাদারামদের নাকের ডগায় ঠিক যেভাবে এটা অগ্রসর হচ্ছে কাশ্মীরে বা সিকিমে, হুবহু সেভাবে বাস্তবায়ন হচ্ছে হায়দ্রাবাদে, এভাবে বাস্তবায়ন হচ্ছে রংপুরে। পলাশবাড়ি মন্দির ভারতীয় চক্রান্তের আখড়া হয়ে উঠেছে, এটাই একটা সুস্পষ্ট প্রমাণ।